নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। থাম্বনেলে একদম ঠিক দেখেছেন, পাকিস্তান সীমান্তে স্যার ক্রিকের পাশে ভারতীয় সেনা একেবারে তৈরি যুদ্ধের জন্য এবং ওপর মহল থেকে পারফেক্ট টাইমে ফাইনাল অর্ডারের জন্য অপেক্ষায়। কি ব্যাপার, টোটালটা দেখব, এক এক করে ধাপে ধাপে বুঝবো এর ইতিহাস কি, এর ভূগোল কি, এর যে জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট সেটা কি রয়েছে, এভরিথিং। তার আগে আমরা একটু দেখে নেব যে জাস্ট লাস্ট একদিনে সমস্ত বড় বড় প্ল্যাটফর্ম, সেটা টাইমস নাও থেকে শুরু করে ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে ফার্স্ট পোস্ট পর্যন্ত সব জায়গায় যেটা কভার হচ্ছে যে ইন্ডিয়া লঞ্চ ত্রিশূল 2025, পাকিস্তানের জন্য ইন্ডিয়া ত্রিশূল লঞ্চ করে দিয়েছে এবং র্যাটেলড পাকিস্তান রেস্ট্রিক্টস এয়ার স্পেস, ভয়ভীত পাকিস্তান তারা নিজেদের আকাশ সীমা বা এয়ার স্পেসই পুরো ব্লক করে দিয়েছে, নো ফ্লাই জোন করে দিয়েছে আগেই ভয় পেয়ে। এত ভয় কিসের বাবু? তো আগে পুরো ব্যাপারটা বোঝা যাক, কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। অনেকে হয়তো ভাববেন পাকিস্তান কি বাংলা বুঝবে, আপনি ভয় কিসের বাবু বলছেন? পাকিস্তানের সাপোর্টার কিছু কিছু লোকজন বাংলা ভাষায় কথা বলে আমাদের পূর্ব দিকের দেশটায় আছে, ওরা ঠিক বুঝবে, ওটা ওদের জন্য। দেখুন, যারা স্কিল বাংলা চ্যানেলকে রেগুলার ফলো করেন তারা প্রত্যেকটা ইভেন্ট কানেক্ট করতে পারবেন। কয়েক সপ্তাহ আগে আমরা এই চ্যানেলেই একটা ইম্পর্টেন্ট লেকচার আপলোড করেছিলাম, যেখানে রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তিনি পরিষ্কার বলেছিলেন ভিডিও বার্তায়, কোথাও টুইট করেছেন পোস্ট করেছেন এমন না, ডিরেক্ট ভিডিওতে, যে কি বলেছিলেন, ইন্ডিয়া স্যাটেলাইট ইমেজে আগেই দেখে নিয়েছে স্যার ক্রিকের পাশে পাকিস্তান প্রচুর সেনা মোতায়েন করতে শুরু করছে। এবার আপনার মনে প্রশ্ন এলো যে স্যার ক্রিকটা আবার কোথায়? আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তবু আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভারতের গুজরাট, ঠিক? আর এই যে সবুজ জায়গাটা, এটা হচ্ছে পাকিস্তান। তো এই যে ডট লাইনটা দেখছেন, এইটা ইন্ডিয়া পুরো ক্লেম করে যে এতটা পর্যন্ত পুরো আমাদের, এবং এই জায়গাটাকে বলা হয় স্যার ক্রিক। একজন ইংরেজ স্যার ক্রিক, তার নাম অনুসারে। পাকিস্তান এই জায়গাটা নিয়ে মাঝে মধ্যে ডিসপিউট তৈরি করার চেষ্টা করে যে না না এটা আমাদের। আপনারা কি ভাবতেন এতদিন যে পাকিস্তানের সঙ্গে বুঝি ইন্ডিয়ার ডিসপিউট আছে কেবল কাশ্মীর? একদম না, ওরা সব জায়গায় যেখানে ইন্ডিয়ার সঙ্গে ওদের বর্ডার লেগেছে সেখানেই গিয়ে ডিসপিউট তৈরি করে। তো গুজরাটেও এরকম ডিসপিউটেড ল্যান্ড রয়েছে পাকিস্তানের তরফ থেকে। আমাদের কাছে কোনো ডিসপিউট নেই, এটা আমাদের কাছে ক্লিয়ার। তো পাকিস্তান বারবার ধরে এইটা ডিমান্ড করে, আর এই অঞ্চলে পাকিস্তান মারাত্মকভাবে সেনা মোতায়েন শুরু করে দিয়েছিল। এটা 1 মাস আগের ঘটনা। এবার ইন্ডিয়ার কাছে ইসরো আছে, কোথায় কোথায় কি লেভেলের স্যাটেলাইট ইসরো ছেড়ে রেখেছে, ইসরোর দম আমরা জানি। যার ফলে পাকিস্তান যেখানে যা করে সঙ্গে সঙ্গে স্যাটেলাইট ইমেজে ছবি উঠে চলে আসে ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া সঙ্গে সঙ্গে দেখতে পায় যাচ্ছে হঠাৎ করে স্যার ক্রিকের পাশে এত সেনা মোতায়েন করছে কেন পাকিস্তান? অভিসন্ধি ভালো না এদের, যেরকম ছ্যাঁচড়া লোকজনেরা। সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে এত সিরিয়াসলি নেয় ইন্ডিয়া যে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং পরিষ্কার বিবৃতি দিয়ে বলে দেয়, ইফ এনি মিসঅ্যাডভেঞ্চার is attempted from the Pakistan side in the Sar Creek area, it will receive such a decisive response that both history and geography will change. যে পাকিস্তান যদি স্যার ক্রিক অঞ্চলে কোনো মিসঅ্যাডভেঞ্চার করতে চেয়েছে তাহলে ভারত এমন রেসপন্স করবে যে পাকিস্তানের ইতিহাস ভূগোল দুটোই চেঞ্জ হয়ে যাবে। দেখুন কোন ব্যক্তি বলছে, কোন প্রেক্ষিতে বলছে, খুব ইম্পর্টেন্ট। রাজনাথ সিং ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, এবং এই মানুষটার গোটা কেরিয়ারের দিকে আপনি যদি তাকান, ভুল ভাল কমেন্ট করা, দুমদাম হুমকি ধমকি চমকি এসব দেওয়া কখনো করেন না। এনার প্রত্যেকটা কথা মাপা, এনার প্রত্যেকটা কাজ ধীরে শান্ত মাথায় চুপিসারে ব্যাকএন্ডে। আপনি কদিন দেখেছেন রাজনাথ সিং এসে কোনো জনসভা বা কোনো প্রেস কনফারেন্সে একের পর এক বাইট দিচ্ছে ডিফেন্স মিনিস্টার হিসেবে?
এই পদে ওনার যে কেরিয়ার সেই সময়কার আমি কথা বলছি। তো এই মানুষটা যখন অন ক্যামেরা বলছে যে ইতিহাস ভূগোল দুটো পাল্টে দেব, তার মানে ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা গোটা পৃথিবী জানে, গোটা ভারতবাসী নয়। এবার তার সঙ্গে কি বলছেন এই লেভেলের মানুষদের প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে খেয়াল করলে জিওপলিটিক্স বোঝা যায় এবং ইন্ডিয়া কোন স্ট্যান্ড পয়েন্ট নিতে চলেছে সেটাও বোঝা যায়। উনি তারপরে বলেন, ইন দ্য 1965 ওয়ার দ্য ইন্ডিয়ান আর্মি হ্যাড ডেমনস্ট্রেটেড দ্য ক্যাপাবিলিটি টু রিচ লাহোর। উনি কি বললেন? 1965 যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গেছিল, মনে করিয়ে দিলেন। তারপরের লাইনটা আপনাকে পড়তে হবে এবং তারপর দুয়ে দুয়ে চার করুন। এই লাইনটা মনে রাখুন। রাজনাথ সিং ভিডিও বার্তায় বলছেন 1965-তে আমাদের সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গেছিল। টুডে ইন 2025, আজ 2025 সালে, পাকিস্তান শুড রিমেম্বার, পাকিস্তানের মনে রাখা উচিত, দ্যাট ওয়ান রুট টু করাচি পাসেস থ্রু দ্য ক্রিক। হিন্দিতে উনি বলেছিলেন ভিডিও বার্তায়, আমি দেখেছিলাম নিজে সেই ভিডিও, আপনারাও সার্চ করে দেখে নিতে পারেন। पाकिस्तान को याद रखना चाहिए कि कराची के एक रास्ता सैरक्रिक होके ही गुजरते हैं, যে করাচির একটা রাস্তাও কিন্তু স্যারক্রিক হয়েই যায়। এবার দুয়ে দুয়ে চার করুন তো। 1965-তে আমাদের সেনা লাহোর অবধি পৌঁছে গেছিল, আর মনে রাখা উচিত করাচির একটা রাস্তা স্যারক্রিক হয়েই যায়। তার মানে পরিষ্কার 1965-তে আমরা লাহোর অবধি গেছিলাম, আর এবার যদি কোনো মিস অ্যাডভেঞ্চার হয়েছে করাচি দখল হবে। যখন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ওপেন ভিডিওতে বলেন যে করাচি দখল হবে, তার মানে সেটা কতটা সিরিয়াস। ভারত কোনো কিছু বলছে না যে আমরা জবাব দেব, আমরা কড়া নিন্দা করব, আমরা তোমাদের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেব। করাচি দখল হবে, এর মানে এটাই বোঝায় করাচি কে এক রাস্তা সैरक्रिक होके ही गुजरते हैं। তখন এটাকে অত্যন্ত সিরিয়াসলি নেওয়া উচিত। এবং সেই জন্য দেখুন দ্য ডিপ্লোম্যাট তারাও এটা রিপোর্ট করেছে, ইজ सैरक्रिक দ্য নেক্সট ইন্ডিয়া পাকিস্তান ফ্ল্যাশ পয়েন্ট। सैरक्रिक কি ইন্ডিয়া পাকিস্তানের নতুন ফ্ল্যাশ পয়েন্ট হতে চলেছে? কাশ্মীর ইস্যু ওভার, কাশ্মীর নিয়ে অনেক চেষ্টা করে নিয়েছে পাকিস্তান, ইন্ডিয়া 370 তুলে আরো অনেক কিছু করে দিয়েছে কাশ্মীরে। বুঝতে পারছে কাশ্মীরে আর বেশি কিছু করা যাবে না। কাশ্মীরি যুবকদেরও ভুল বুঝিয়ে পাকিস্তান যে র্যাডিকালাইজড করতে চেয়েছিল, নিউ ইন্ডিয়ার কাশ্মীরি যুবকরা সেই পথ থেকেও ফিরে এসছে। তো পাকিস্তানের নতুন পয়েন্ট চাই না, যেখানে ঝামেলা পাকাতে পারবে। কাজই তো এটা, নিজের দেশের ডেভেলপমেন্ট তোদের চিন্তা ভাবনায় থাকে না, পাশের দেশে কি করে ঝামেলা পাকাবো, এটা তো কাজ ওদের। তো এই রকম অবস্থায় ইন্ডিয়া কি করেছে? ইন্ডিয়া যেটা করেছে সেটা হচ্ছে অপারেশন ত্রিশূল লঞ্চ করে দিয়েছে। অপারেশন ত্রিশূল লাস্ট 2 দশকের মধ্যে আমার ধারণা সব থেকে বড় যুদ্ধাভ্যাস सैरक्रिकेর পাশে। যেখানে ভালো করে শুনে নিন এবং স্টুডেন্টরা ভালো করে খেয়াল রাখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডিফেন্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর্মি, নেভি, এয়ারফোর্স, ইন্ডিয়া ট্রাই সার্ভিস একসঙ্গে এই যুদ্ধাভ্যাস করবে सैरक्रिकेর পাশে। প্রথম পয়েন্ট। তো এইবার ইন্ডিয়া ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে করাচি অ্যাটাক হবে, তার জন্য নেভি কাজ করবে, আর্মি তো কাজ করবেই এবং এয়ারফোর্স কাজ করবে এবং একসঙ্গে কোঅর্ডিনেশন রেখে কাজ করবে। তোমরা এয়ার আটকাতে গেলে আর্মি ঢুকে যাবে, আর্মি আটকাতে গেলে নেভি গিয়ে ধ্বংস করে আসবে, নেভি আটকাতে গেলে এয়ারফোর্স গিয়ে বম্বিং করে দিয়ে চলে আসবে। সেকেন্ড, 20 বছরের মধ্যে লাস্ট 2 দশকে বোধহয় প্রথমবার 28,000 ফিট উচ্চতা নিয়ে এই যুদ্ধাভ্যাস করা হচ্ছে এবং এই যুদ্ধাভ্যাসের গুরুত্ব এতটাই, পাকিস্তান তো বোকা নয়, ওদেরও তো ইন্টেলিজেন্স আছে, ওদের অফিসাররা আছে, যে পাকিস্তানকে কি বলা হয়েছে আমরা যুদ্ধ করতে নামছি? বলা হয়নি, আমরা যুদ্ধাভ্যাস করছি নিজেদের জায়গায়। restricts airspace ahead of India's military exercise near सैरक्रिक। পাকিস্তান নিজের এয়ারস্পেস নো ফ্লাই জোন করে দেয়, বন্ধ করে দেয়। এমন ভয় পেয়ে গেছে যে এই যুদ্ধাভ্যাস থেকেই না বম্বিং করে পুরো পাকিস্তানকে শেষ করে দেয় ইন্ডিয়া। না, নিজেদের এয়ারস্পেস কেন লোকে বন্ধ করবে?
এ তো অপমান সারা পৃথিবীর কাছে যে আমরা ভয় পেয়ে নিজেদের এয়ার স্পেসই বন্ধ করে দিচ্ছি। ইন্ডিয়া তো বলেনি যে আমি যুদ্ধ করতে যাচ্ছি। পাকিস্তান ব্যাপারটাকে এতটাই সিরিয়াসলি নিয়েছে কারণ রাজনাথ সিং তার আগে যা বিবৃতি দিয়ে রেখেছে সিরিয়াসলি নেবারই কথা। ক্লিয়ার? এবার ইন্ডিয়া নিজের ট্রাই সার্ভিসকে আর্মি, নেভি, এয়ারফোর্স সম্পূর্ণ রকম ভাবে পুরো যুদ্ধের মহড়া করিয়ে রেডি রাখতে চাইছে যে এনি টাইম এনি ডে পাকিস্তানের তরফ থেকে একটা মিস অ্যাডভেঞ্চার, আমাদের পুরো রিহার্সাল, মক ড্রিল, এভরিথিং রেডি, সেকেন্ডের মধ্যে অ্যাটাক লঞ্চ হবে, ধ্বংস হবে ওই জায়গা এবং অপারেশন মেঘদূত রিপিট হবে। স্যার অপারেশন মেঘদূত কোত্থেকে এলো? হিস্ট্রি বুঝতে হবে। অপারেশন মেঘদূত হয়েছে সিয়াচেন গ্লেসিয়ারে। সিয়াচেন এই মুহূর্তে পৃথিবীর সর্বোচ্চ পয়েন্ট যেখানে কোনো দেশের সেনা দাঁড়িয়ে আছে, ভারতীয় সেনা। অপারেশন মেঘদূতে যেটা হয়েছে, পাকিস্তান আবারও ভয় পাচ্ছে যে পাকিস্তানের জায়গা ইন্ডিয়া ছিনিয়ে না নেয়। আরে সবই ইন্ডিয়ার জায়গা, পাকিস্তান ছিল কোথায় 1947-এর আগে? অখণ্ড ভারতবর্ষ ছিল, অখণ্ড ভারতবর্ষ হবে। পাকিস্তানের জায়গা আবার কি? সবই ইন্ডিয়ার জায়গা। অপারেশন মেঘদূত সম্পর্কে একটু বুঝে নেওয়া দরকার। 1984-র ঘটনা, ঠিক আছে? পাকিস্তান প্ল্যান করে অপারেশন আবাবিল এবং সেই অপারেশনে পাকিস্তানের প্ল্যান কি ছিল? যে লাদাখে যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, চায়না একদম কি বলবো তিনটে দেশের কমন পয়েন্ট, জাংশন পয়েন্ট মিশছে, সেইখানে লাদাখের কাছে সিয়াচেন গ্লেসিয়ার দখল করে নেবে পাকিস্তান। এটা ওদের প্ল্যান ছিল। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ভারতের গুপ্তচর সংস্থার অন্যতম বীর নায়ক রবীন্দ্র কৌশিক কি লেভেলে কাজ করত। হ্যাঁ, রবীন্দ্র কৌশিকের আগেও এরকম অনেকে ছিলেন যাদের নামও হয়তো আমরা জানি না। পাকিস্তানের আর্মির মধ্যে ভারতের R&AWর এজেন্টরা ছিল, হয়তো বা আছে, কে জানে। পাকিস্তান টেনশন নিক। ভারত থেকে 4-4.5 বছর ধরে পাকিস্তানি কায়দায়, ইসলামিক কায়দায় পুরো ট্রেন্ড করে জলপথে পাকিস্তানে ইয়াং ছেলেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। রবীন্দ্র কৌশিকের ঘটনাই আমি যদি বলি, সে পাকিস্তানে গিয়ে আগে থেকে থাকা R&AWর এজেন্টদের সাহায্য নিয়ে পাকিস্তানের ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ইউনিভার্সিটির কাগজ দেখিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, ওখানকার আরও যা যা কার্ড আছে সেই সমস্ত কার্ড ফার্ড বানায়, একটা কার্ড দেখিয়ে আর একটা কার্ড। ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পাশ করে তারপর আগে থেকেই ট্রেনিং নিয়েই গেছে, পরীক্ষায় আটকাবে না, সেই লেভেলেরই এক্সপার্ট। পাকিস্তান আর্মিতে পরীক্ষা দেয়, পাকিস্তান আর্মিতে ঢোকে, পাকিস্তান আর্মিতে অসাধারণ কাজ করে হাই র্যাঙ্ক মেজর হয়ে যায় এবং পাকিস্তান আর্মি যাই ডিসিশন নেয় সেই সমস্ত ডিসিশন সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার কাছে ইনফরমেশন চলে আসে। ইনফরমেশন যুদ্ধের ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট, যদি 1 ঘন্টা আগেও আপনার কাছে চলে আসে না, যুদ্ধ জয় আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। এবং ভারত নিজস্ব ইন্টেলিজেন্সের সাহায্যে খবর পেয়ে যায় যে অপারেশন আবাবিল হতে চলেছে। তো ভারতবর্ষ কি করে? যেই সময় মানে 17ই এপ্রিল অপারেশন আবাবিল হওয়ার কথা পাকিস্তানের তরফ থেকে, ভারতবর্ষ 13ই এপ্রিল অপারেশন মেঘদূত লঞ্চ করে দেয়। এখানেও ব্যাপার আছে, ভারতবর্ষ যখন খবর পায় ইন্টেলিজেন্সের কাছ থেকে, কারণ সেই সময়ও ভারতবর্ষের কোনো এজেন্ট কিন্তু পাকিস্তানের আর্মির বড় কোনো পোস্টে যেতে পারেনি যেখান থেকে ডিরেক্ট ইন্টেলিজেন্স পাওয়া যাবে। তাহলে ভারতবর্ষ কি করে ইন্টেলিজেন্স পেল? ভারতবর্ষের কাছে ইন্টেলিজেন্স চলে আসে যে পাকিস্তান হিউজ সংখ্যায় প্রায় 50,000 -10 ডিগ্রি টেম্পারেচার থেকে শুরু করে -20, -30 ডিগ্রি টেম্পারেচারে সেনারা যাতে বেঁচে থাকতে পারে এবং কাজ করতে পারে সেই রকম কিছু পোশাক অর্ডার দিয়েছে কোনো একটা কোম্পানিতে। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মিলিটারি ইন্টেলিজেন্স আলোচনায় বসে যায় যে পাকিস্তানের হঠাৎ করে 50,000 এই লেভেলের পোশাক কেন দরকার পড়ছে। সিয়াচেন, একমাত্র সিয়াচেনকে যদি কবজা করতে পাকিস্তান প্ল্যান করে তাহলেই এই মারাত্মক রকমের 50,000 এই ঠান্ডার স্যুট পাকিস্তানের দরকার লাগবে, না হলে এত ঠান্ডা তো অন্য কোথাও নেই। তাও এই মারাত্মক 50,000 পিস। তো খবর চলে আসে 1983-তে পাকিস্তানের প্ল্যানিং এবং অর্ডার দেওয়া হয়ে গেছে। ইন্ডিয়ার রেডি হতে
পোশাক রেডি করতে, অস্ত্র রেডি করতে, ট্রেনিং দিতে, অত উচ্চতায় কিভাবে করবে, প্ল্যান সাজাতে, ইন্টেলিজেন্স রেডি করতে, পুরো চেন সিস্টেম রেডি করতে টাইম লাগবে। ইন্ডিয়ার বুঝতে পারছিল না যে ইন্ডিয়া কি করবে। ইন্ডিয়া তখন নিজস্ব ইন্টেলিজেন্সের সাহায্যে যেই কোম্পানিতে ওই বিপুল পরিমাণ জিনিসপত্র টেন্ডার অর্ডার দেওয়া হয়েছিল, সেই কোম্পানির বিভিন্ন লোকজনকে ম্যানিপুলেট করে ওদের অর্ডারটাকে ডিলে করিয়ে দেয়। ক্যান্সেল তো করানো যাবে না, ওরা অন্য কোথাও অর্ডার দিয়ে দেবে, আর কেলো হবে যদি ইন্ডিয়া খবরই না পায় কোথায় অর্ডার দিয়েছে। তো ইন্ডিয়া বলে যে পাকিস্তানকে ঝুলিয়ে রাখুন, ঝুলিয়ে রাখুন। স্যার হয়ে গেছে স্যার, এই তো সামনের মাসে দিয়ে দেবো ডেলিভারি। আর স্যার হয়েই গেছিল, মেশিন একটু খারাপ, আর দাঁড়ান 1.5 মাস স্যার, 1.5 মাসে দিয়ে দিচ্ছি। স্যার হয়েই গেছে, জাস্ট বুটগুলো ফাইনাল একদম যা সেরা বুট দেবো না আপনার সেনাদের জন্য, ঝোলাতে থাকো ঝোলাতে থাকো ঝোলাতে থাকো। এবং ততক্ষণে ইন্ডিয়া দ্রুত রেডি হচ্ছে। এইখানে হচ্ছে আসল ইন্টেলিজেন্সের খেলা। যুদ্ধ যারা সামনে করে বন্দুক নিয়ে তারা অবশ্যই হিরো, আর পিছনে যারা এই গোটা গেমটাকে নিয়ন্ত্রণ করে R&AW আইবির অফিসাররা, তারা সুপার হিরো। তো পাকিস্তানকে দেরি করিয়ে দিয়ে ইন্ডিয়া রেডি হয়ে 4 দিন আগে ইন্ডিয়া লঞ্চ করে দেয় অপারেশন মেঘদূত এবং সিয়াচেন গ্লেসিয়ারের দখল নিয়ে নেয়। যেই সিয়াচেন আজ অব্দি ভারতবর্ষের কন্ট্রোলে, সারা জীবন থাকবেও, কারণ ভারতেরই জায়গা এটা, এবং পৃথিবীর সর্বোচ্চ স্পট যেখানে ভারতের সেনা দাঁড়িয়ে রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ ব্যাটেল গ্রাউন্ড, খুব ক্লিয়ারলি বললে বোঝা গেল। তো পাকিস্তান খুব ভয় পাচ্ছে যে এই যে সিয়াচেন, এই ঘটনা স্যার ক্রিকে না হয়ে যায়, আবার স্যার ক্রিকের পাশের কিছু জায়গা যেটা পাকিস্তানের কন্ট্রোলে আছে সেটাও না ইন্ডিয়া নিয়ে নেয়। ভয় জাস্টিফাইড, ये डर हमें अच्छा लगा। এই হচ্ছে সেই সিয়াচেন গ্লেসিয়ার, এটা আকসাই চীন, এটা ইন্ডিয়াকে নিতে হবে, এটাও ইন্ডিয়ার। এই জায়গাটা আপাতত ইন্ডিয়ারই দখলে আছে। এটা আমাদের কাশ্মীর, এটাকে আপাতত পাকিস্তান কন্ট্রোল রেখেছে গিলগিট বাল্টিস্তান নাম দিয়ে। এই গোটা জায়গাটা নিতে হবে ইন্ডিয়াকে, এবং এই জায়গাগুলো পুরো ইন্ডিয়ারই অফিসিয়ালি লিগালি প্রাপ্য। আফগানিস্তানের সঙ্গে আমাদের বর্ডার, পাকিস্তানের নয়, এবং ইন্ডিয়া ওটা নেবেও একদিন, সময়ের অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। ক্লিয়ার? এইবার আমি গোটা হিস্ট্রিটা যখন আপনাদের বললাম, আশা করি বুঝতে পারছেন যে পাকিস্তান কেন প্যানিক মোডে আছে, কেন পাকিস্তান এইরকম ভয় পেয়ে নিজের আকাশ সীমা ইত্যাদি নো ফ্লাই জোন করে দিয়েছে। এবং শুনে অবাক হবেন, 2006 সালে গুগল করে আপনারা দেখে নেবেন, এই যে স্যার ক্রিক জায়গাটা আছে না, এই স্যার ক্রিক জায়গায় প্রচুর পরিমাণে ওই খনিজ তেল গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা যায়। যেরকম ভারতবর্ষের এখন কি চলছে প্রজেক্ট সমুদ্র মন্থন, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিংহ। ডক্টর মনমোহন সিং প্ল্যান করেন পাকিস্তানকে প্রস্তাব দেবেন যাতে এই সমস্যা না থাকে, স্যার ক্রিক নিয়ে ঝামেলা না থাকে, মানে ঝামেলা অনেক আগে থেকে, যে চলো ভাই পাকিস্তান দুজন মিলে আমরা এই অঞ্চল থেকে তেল আর গ্যাস উত্তোলন করি, দুজনই বেনিফিটেড হব। এটা ডক্টর মনমোহন সিং এর প্ল্যান ছিল। শুনে রাগ হচ্ছে তো? আমাদের জায়গা থেকে তেল গ্যাস পাকিস্তানকে অফার করে তারপর শান্তি সমঝোতা করব আমরা? ডক্টর মনমোহন সিং বড্ড ভালো মানুষ, পড়াশোনা করেন, একাডেমিশিয়ান, অর্থনীতিবিদ। এই খুব ভালো মানুষ দিয়ে না দেশ চলে না। একটা কথা আছে যে মানবতা তাদের জন্য প্রযোজ্য যারা মানব, আর যারা দানব তাদের জন্য মানবতা প্রযোজ্য না। এদের জন্য মনমোহন সিং এর মতো ভালো মানুষ কে এরা সম্মান করতে পারবে না, যিনি একাডেমিশিয়ান, যিনি বলবেন হ্যাঁ তোমরাও এসে জিনিসপত্র নাও। আমার তো মনে হয় এদের জন্য যোগী আদিত্যনাথ ঠিকঠাক, সে যে পার্টিরই হোক, যাদের সাপোর্টই হোক। যোগী আদিত্যনাথ যখন আমি বলছি, আমি ব্যক্তি মানুষকে বোঝাচ্ছি না, যোগী আদিত্যনাথ টাইপের লোক পাকিস্তানের জন্য ঠিকঠাক। এদেরকে সব অফার করে কিছু হবে না। অটল বিহারী বাজপেয়ীও অফার করেছিল, পাকিস্তান অবধি বাসে করে উনি গেছিলেন, বাস সার্ভিস, ট্রেন সার্ভিস খুলে দিয়েছিলেন, আর তার কিছুদিন পর কার্গিলে অ্যাটাক করেছিল পাকিস্তান। মনমোহন সিং এইখানে অফার করার প্ল্যান করছিলেন 2006, আর 2008-এ ওরা মুম্বাইতে ঢুকে আমাদের দেশের নিরীহ লোকদের মেরেছিল। এদের সঙ্গে ভদ্রতা দেখানো বোকামো। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গেছিলেন পাকিস্তানের সেই সময়কার প্রধানমন্ত্রী মেয়েনা নাতনির কার বিয়েতে গিফট দিতে, খাওয়া দাওয়া করতে।
সুসম্পর্ক। আরে এরা সুমানুষই না, এদের সঙ্গে সুসম্পর্ক কি করে হবে? এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষায় জবাব দেওয়া উচিত, যেটা রাজনাথ সিং করছেন, যে করাচি কে এক রাস্তা স্যার ক্রিক হোকেই গুজরতে হে। এরা এই ভাষা ছাড়া অন্য কিছু বুঝবে না। এবং এই টোটাল জিনিসটার পর আমার একটা দাবি আছে ভারত সরকারের কাছে। আপনারা যদি সহমত হন আমার দাবিটা শুনে নিয়ে, তাহলে আপনারাও এই ভিডিওটাকে এত করে শেয়ার করবেন যাতে ভারত সরকারের কোনো না কোনো আধিকারিকের কাছে পৌঁছে যায়। আমরা আমাদের দেশের এই ইম্পর্টেন্ট জায়গাটার নাম স্যার ক্রিক কেন রেখে দিয়েছি স্বাধীনতার এতগুলো বছর পর? একজন ব্রিটিশের নামে, তাই না? মানে কেন আমরা এখনো কলোনিয়াল হ্যাংওভারে থাকবো, আমরা মনে মনে দাসত্ব করব স্যার ক্রিক? আরে স্যার দিয়ে যদি নাম রাখতে হয় তো স্যার এপিজে আব্দুল কালাম করে দিন না ওই জায়গাটার নাম। কেন আমরা স্যার ক্রিকের নাম এখনো রাখবো এই দেশে? আমাদের মনে মানসিকতায় যদি কলোনিয়াল হ্যাংওভার এখনো থেকে যায়, তাহলে তো আমরা ফুললি সাইকোলজিক্যালি স্বাধীনতা পাইনি বলতে হয়। রেখে দিন ডক্টর এপিজে আব্দুল কালামের নামে ওই জায়গাটা, স্যার এপিজে আব্দুল কালাম। স্যার ক্রিক বাদ দিন, স্যার কালাম। পাকিস্তানের মনে পড়বে যে একটা লোক অগ্নি থেকে পৃথ্বী, নাগ থেকে ত্রিশূল, একের পর এক এমন মিসাইল বানিয়েছেন যে নাম শুনে ওখান থেকে মিলিটারি উইথড্র করে নেবে যে ভাই স্যার কালাম এই জায়গার আশেপাশেই থাকা উচিত না, কোত্থেকে কোন মিসাইল এসে পড়বে ধ্বংস হয়ে যাব। তো আমি দাবি জানাবো ভারত সরকারের কাছে, নাম পাল্টান, স্যার ক্রিককে স্যার কালাম করুন। এবং লাস্ট আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব, খুব গুরুত্বপূর্ণ, একটু শুনে নেবেন। দেখুন, যেভাবে বিভিন্ন জায়গা থেকে চেষ্টা হয় আমাদের ইউটিউব চ্যানেল লিগ্যাল অ্যাকশন নিতে আমাদের চ্যানেলের প্রতি ওপর, জানি না কতদিন চ্যানেলটাকে চালিয়ে যেতে পারবো, বাট ভারতবর্ষের হয়ে ভারতবর্ষের মানুষের কাছে এক্স্যাক্ট অথেন্টিক তথ্য তুলে ধরতে তো কখনো ছাড়বো না। আজকের ভিডিও যারা দেখলেন, কিছু ইতিহাস কিছু ভূগোল কি আপনারা শিখলেন না? কোনো তথ্য যদি ভুল হয়, আপনার হাতে ফোন আছে, আপনি গুগল করে চেক করে নিন। একটা তথ্য যদি ভুল হয়, একটা শব্দ যদি ভুল হয়, অপারেশন মেঘদূত থেকে স্যার ক্রিক পর্যন্ত, জিওগ্রাফি থেকে লোকেশন পর্যন্ত, তো আমি তো চেষ্টা করি একাডেমিক্স ভাবে ঠিক তথ্য সবার কাছে পৌঁছে দিতে, কিন্তু কেন জানি না কিছু ব্যক্তি, কিছু অন্য দেশের লোকজন তারা আমাকে শত্রু বলে মনে করে। আমি তো মনে করি না। তো যদি কখনো কোনো সমস্যা হয়, 7 দিন আমাদের ইউটিউব চ্যানেল বন্ধ ছিল আগেও, তখন সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে যাতে কন্ট্যাক্ট করতে পারি, ব্যাকআপ চ্যানেল যাতে তৈরি করতে পারি, তার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, আমার আরাত্তাই চ্যানেলে এখন থেকে যুক্ত থাকতে হবে। আর কিছু খুব সেন্সিটিভ ইনফরমেশন আছে যেগুলো ইউটিউবে আপলোড করতে পারবো না, আমি পারি না, ইউটিউব রুলস গাইডলাইন্সেই আটকে দেবে। সেই সমস্ত ইনফরমেশন র ভিডিও আকারে আমি আরাত্তাই চ্যানেলে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডেইলি দেখে নিতে পারবেন, যেগুলো কোনোদিন ইউটিউবে আপলোড হবেই না। এর জন্য আমার আরাত্তাই চ্যানেলে আপনাদের আজকেই যুক্ত হয়ে যেতে হবে। আরাত্তাই হচ্ছে জোহর চ্যাটিং এবং মেসেজিং অ্যাপ, স্বদেশি অ্যাপ, ভারতীয় অ্যাপ। অনেকেই আপনারা আরাত্তাই চ্যানেলের লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারেননি, লিঙ্ক টিঙ্ক লাগবে না। আরাত্তাই প্রত্যেক দিন নিজেকে বেটার করছে এবং এমন সুন্দর সিস্টেম আরাত্তাই করে দিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনই ভিডিও শেষ হবার সঙ্গে সঙ্গে আপনারা ট্রাই করে নিন। একজন মানুষেরও অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে এত সুন্দর ফিচার্স আমি দেখিনি। হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল অনেক সময় সার্চ করলে আসে না, আরাত্তাইতে আসবেই আসবে, 100% গ্যারান্টি। কি করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। করার সময় আবারও ভিডিওটাকে দেখে পজ করে করুন। এখন আপনি প্রথমে নিজের ফোনে গুগল প্লে স্টোরে চলে যান, গুগল প্লে স্টোর, ওখানে গিয়ে সার্চ করুন আরাত্তাই। আরাত্তাই অ্যাপ আপনার কাছে চলে আসবে, অ্যাপটাকে নিজের ফোনে ইনস্টল করুন। ইনস্টল করার সময় আপনার নাম, ফোন নাম্বার, ছবি এইগুলো চাইবে, এইগুলো দিয়ে দিন, যেরকম হোয়াটসঅ্যাপেও আপনি দিয়ে থাকেন। আপনার কাছে ফোন নাম্বার দিলে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে দিলেই আপনার ইনস্টল হয়ে যাবে। এই ইনস্টলটা হয়ে গেল আরাত্তাই অ্যাপ আপনার ফোনে, এটা স্টেপ নাম্বার 1 হয়ে গেল। সেকেন্ড স্টেপ নাম্বার 2, এইটা হচ্ছে
আমাদেরই একজন টিচারের আরাত্তাইয়ের থেকে আমি স্ক্রিনশট নিয়ে এসেছি যাতে আপনি বুঝতে পারেন। এইটা আপনার কাছে চলে আসবে, এটা ইন্টারফেস, ঠিক আছে। আপনি এবার কি করবেন দেখুন স্টেপ বাই স্টেপ। আপনি প্রথমে এই জায়গাটায় ক্লিক করবেন, এই যে 3টে দাগ দেওয়া, এই জায়গাটায় ক্লিক করলেই আপনার কাছে চলে আসবে ব্রডকাস্ট, চ্যানেল, আনরিড চ্যাট, মার্ক অল অ্যাজ রিড। আপনি চ্যানেলে ক্লিক করবেন, কারণ আপনি আমার আরাত্তাই চ্যানেলে যুক্ত হবেন, তাই তো। চ্যানেলে যেই ক্লিক করবেন আপনার কাছে নেক্সট চলে আসবে, একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, কারোর কোনো অসুবিধা হবে না। এইটা আপনি এক্সপ্লোর চ্যানেল এই অপশানটায় ক্লিক করবেন, মানে চ্যানেল খুঁজছেন আপনি। ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এইটা, যে সব বড় বড় পপুলার চ্যানেল ইত্যাদি। আপনাকে ক্যাটাগরিতে যেতে হবে, এখানে ক্যাটাগরি ওয়াইজ চ্যানেলকে ভাগ করে দিয়েছে সুন্দর করে। স্কিল বাংলা কিসের চ্যানেল? এডুকেশন চ্যানেল। তো আপনি এবার ক্যাটাগরিতে ক্লিক করে, ক্যাটাগরিতে যেই ক্লিক করবেন আপনি এইরকম ক্যাটাগরি পাবেন, আপনাকে ক্লিক করতে হবে এডুকেশনে। ওকে, যেই আপনি এডুকেশনে ক্লিক করলেন, এই যে দেখুন ক্লিক করলে এইখানটায় একটা দাগ পড়বে, এখানে অ্যাপ্লাই বাটন আসবে, এবার আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। আপনার কাছে সব এডুকেশন চ্যানেলগুলো এবার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, যেই আপনার কাছে চলে এলো, এইখানে আপনি একটা সার্চের জায়গা পাবেন, ঠিক আছে। এখানে আপনি বানানটা একটু ঠিক করে লিখবেন, আমার নামের বানান শুভদীপ, SUBHADIP। বাংলায় তালব্যস্ব, সেই অনুযায়ী SH হবার কথা, বাট আমার বার্থ সার্টিফিকেটে SU ছিল, তো আমি SU লিখেছি সারা জীবন। এই বানানটাই আপনাকে লিখতে হবে, SUBHADIP। জাস্ট শুভদীপ যেই লিখবেন, দেখবেন শুভদীপ স্যার স্কিল বাংলা বলে আমার চ্যানেলটা চলে এসছে। অলরেডি 1670 জন জয়েন করে গেছে, ঠিক আছে। আমার এই ছবিটা আছে, এটাকে পাল্টে দিয়ে একটা ভালো ছবি কিছু লাগিয়ে দেবো। আপনি এইখানটায় ক্লিক করে দেবেন, আমার চ্যানেল যেই চলে আসবে, দেন জয়েন অপশানটা পেয়ে যাবেন। আপনি জয়েন অপশানে ক্লিক করে দেবেন, আপনি ঢুকে যাবেন আমার চ্যানেলে। দেখুন ইউটিউবে যা কিছু আপলোড করি আমি সেটা সব সময় আমার আরাত্তাই চ্যানেলে দিয়ে দিই, যাতে কেউ ইউটিউবের কিছু মিস হয়ে গেলে আরাত্তাই চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন। ইউটিউব চ্যানেল কখনো বন্ধ হয়ে গেলে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক সঙ্গে সঙ্গে আমি আরাত্তাই চ্যানেলে দিয়ে দেবো। থার্ড, এরকম অনেক ভিডিও আমি আরাত্তাই চ্যানেলে আপলোড করব যেগুলো ইউটিউবে বলতে পারবো না কখনো, সিক্রেসি মেনটেনের জন্য। তো আপনারা প্রত্যেকে আরাত্তাই চ্যানেলে জয়েন করুন, বন্ধু বান্ধবকে জয়েন করান, এবং স্কিল বাংলার মিশন এটা। আমরা এখানে প্রায় 3,75,000 মানুষজন আছি, তো আমি 3,75,000 মানুষজনকে আরাত্তাই চ্যানেলেও দেখতে চাই। আর আপনারা যদি আমার সঙ্গে সহমত হন যে স্যার ক্রিকের নাম বদলে স্যার কালাম করা হোক, তাহলে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে, আরাত্তাই গ্রুপে, টেলিগ্রাম গ্রুপেও শেয়ার করুন, জনমত তৈরি করুন। জনমত আমরা তৈরি করতে পারলে সরকার চেঞ্জ করতেও বাধ্য, এবং সরকার সেই ব্যাপারে নজরও দেবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।